সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা সুস্থ আছো এবং নিরাপদেই আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি আইনুন নাহার, প্রভাষক, লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রাঙ্গামাটি। সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র দশম অধ্যায় ব্যবসায়ের উদ্যোগ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করছিলাম। এই অধ্যায়ের প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের সাথে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে বাংলাদেশে ব্যবসায়ের উদ্যোগ উন্নয়নের সমস্যা এবং ব্যবসায়ের উদ্যোগের গুরুত্ব। এই দুটো বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং এই দুটো বিষয় নিয়ে আলোচনা করার পরেই এই অধ্যায় হতে তোমাদের পাঠ্য বইয়ের যে ধারাবাহিকতা, তাতে কিন্তু তোমাদের পাঠ্য বইটি এখানে শেষ হয়। তাহলে এই অধ্যায় থেকে এই দুটো বিষয় নিয়ে আলোচনা করার পরে আজকে আমি তোমাদের এই অধ্যায়টি শেষ করব। আশা করছি এই অধ্যায়টা পুরোটাই তোমরা ভালো করে পড়বে। এই অধ্যায়টা তুলনামূলকভাবে অন্য অধ্যায়গুলো থেকে অনেক বেশি ছোট এবং সহজ। তাই চেষ্টা করবে এই অধ্যায় থেকে প্রশ্ন উত্তর তৈরি করতে। যদি তোমরা একটু অনুশীলন করো তাহলে অবশ্যই পারবে এই অধ্যায় থেকে তোমরা প্রশ্ন উত্তর করতে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে চলো আমরা মূল ক্লাসটায় চলে যাই। বলছে বাংলাদেশের ব্যবসায় উদ্যোগ উন্নয়নের সমস্যা সমূহ। বাংলাদেশে এর আগের ক্লাসে আমি তোমাদেরকে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের জন্য অনেক পদক্ষেপের কথা বলেছি, অনেক সুন্দর এবং সঠিক দিক নির্দেশনার কথা বলেছি, কিন্তু বাস্তবে কিন্তু তার প্রেক্ষাপটটা বাস্তব অর্থে কিন্তু সেটা একটু ভিন্ন দেখা যায়। অর্থাৎ বাস্তবে আমরা দেখি যে কাগজে কলমে যেটা আছে, বাস্তবে তার ভিন্নটা। আমরা বলছি যে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান আছে সাহায্য সহযোগিতা করার জন্য, কিন্তু যখনই আমরা সাহায্য চাইতে যাই তখনই দেখা যায় বিভিন্ন রকম হ্যারাসমেন্টের বিষয়গুলো। এটা আসলে বাস্তব একটা রূপরেখা। কিন্তু এই পরিস্থিতিগুলো যে পরিবর্তন হচ্ছে না তাও কিন্তু না, পরিবর্তন হচ্ছে। আবার এই সমস্যাগুলো যে একেবারে চলে গেছে তাও কিন্তু না। তো যে সমস্যাগুলো চলমান আছে সেই সমস্যাগুলো নিয়ে আজকে আমরা একটু আলোচনা করব। এই সমস্যাগুলো দেখে ভয় পেয়ে যাওয়ার বা ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই যে না আমি আর উদ্যোক্তা হব না, আমার ওই সমস্যাগুলো আমাকে সম্মুখীন হতে হবে। এটা বলে রাখি যে উদ্যোক্তা কিন্তু সবসময় বাধা অতিক্রম করে হয়। উদ্যোক্তা কিন্তু এই যে কয়েকটা সমস্যা আমি তোমাদের সামনে দাঁড় করাবো তার চেয়ে হাজার গুণ বেশি বাধা পের হয়ে কিন্তু একজন সফল উদ্যোক্তা হয়। তো সেই বাধাগুলো সত্যিকার অর্থে বাধা, যদি তুমি মনে করো সেটা বাধা তাহলে তোমার জন্য সেটা পাহাড় সমান বাধা। আর যদি তুমি মনে করো যে না এগুলো বাধা না, এগুলোকে আমি ওভারকাম করে আসতে পারবো, আমাকে আসতেই হবে, এই শক্তিটাই হচ্ছে একজন সফল উদ্যোক্তার মূল বিষয়। তাহলে যে সমস্যাগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো হচ্ছে বাস্তবিক সমস্যা। তার মানে কি, তুমি বাস্তবে যা ঘটছে সেইটা তুমি তোমার মাথায় রেখে দিচ্ছ, সেইভাবেই কিন্তু তুমি প্রস্তুত হয়ে যাচ্ছ। তাহলে সমস্যাগুলো অনুধাবন করে সেইগুলো কিভাবে প্রতিকার করা যায়, সেগুলোকে কিভাবে তুমি ওভারকাম করবে, তাহলে তার একটা সঠিক চিন্তা ভাবনা তোমার ভিতরে, পূর্ব একটা পরিকল্পনা তুমি তৈরি করে রাখতে পারবে। তাহলে চলো আমরা সমস্যাগুলো দেখি। সমস্যাগুলো বলছে যে সুষ্ঠু পরিকল্পনার অভাব। আমাদের দেশের সবকিছুতেই পরিকল্পনার অভাব। আমরা যখনই শুরু করেছি তখনই হ্যাঁ শুরু করো, হচ্ছে, করে ফেলো, যার যেদিকে ইচ্ছে সেদিকে শুরু করো, এইভাবেই আমরা শুরু করে ফেলেছি। এবং এত বছর পরে এসে আমরা সেইগুলোকে এতভাবে সেগুলো ছড়িয়ে গেছে যে সেইগুলো ভেঙে আবার করা, আবার নতুন করে করা আসলে একটা দরিদ্র দেশের জন্য সেটা সত্যিকার অর্থে কিন্তু একটা বড় বিষয়। তবে সুষ্ঠু পরিকল্পনা অল্প অল্প করেও যদি সমাধান করা যায় তাহলে কিন্তু সঠিক একটা পথ তৈরি হয়। আমি এদিকে হাঁটলাম, আমি ওদিকে হাঁটলাম, আমি ওদিকে হাঁটলাম, আমি ওদিকে হাঁটলাম, তাহলে কিন্তু বড় একটা হাইওয়ে তৈরি হবে না। বড় হাইওয়ে তৈরি করতে হলে কিন্তু সবাইকে এক পথে হাঁটতে হবে, তাহলে কিন্তু একটা সুন্দর স্মুথ পথ তৈরি হবে। এখন এদিকে কেউ ওদিকে কেউ ওদিকে কেউ হয় তাহলে কিন্তু চিকন সরু সে রাস্তাটাই থেকে যাবে।
তো আমাদের দেশের অবস্থাও সেই রকম যে সুষ্ঠু পরিকল্পনাটা নেই, যার দরুন সুন্দর একটা অর্থনৈতিক পরিবেশ আমাদের দেশে এখনো বাস্তবিক অর্থে তৈরি হয়নি। তবে ইনশাল্লাহ আমরা অবশ্যই, তোমরা যদি এগিয়ে আসো, অবশ্যই আমরা সঠিক একটা পরিকল্পনা, সঠিক একটা সুষ্ঠু পরিকল্পনা দিয়েই আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব দেশের অর্থনীতিকে। তারপর বলছে যে রাজনৈতিক অস্থিরতা, রাজনৈতিক যে অস্থিরতা আমাদের দেশে আগে খুব বেশি প্রকটমান ছিল, সেটা এখন আস্তে আস্তে অনেকটা কমে এসেছে। এখন রাজনৈতিক যে অস্থিরতা, যে সহিষ্ণুতা, যে একটা একটা ধর মারপিট, এইসব বিষয়গুলো কিন্তু এখন অনেক বেশি কমে এসেছে। রাজনীতি সত্যিকার অর্থেই এখন আর হাতাহাতি বা মারামারিতে নেই, রাজনীতি এখন রাজনীতির পর্যায়ে আছে। তো সেটা সেই পথে থাকলেই কিন্তু ভালো, তাহলেই আমাদের অর্থনীতিটা আরো অনেক বেশি সুন্দর হবে। আমরাও যারা উদ্যোক্তা আছে তারা সুন্দর সঠিক একটা দিক নির্দেশনা পাবে, সঠিক একটা পথ পাবে। তো রাজনৈতিক যে অস্থিতিশীলতা আছে আমাদের দেশে সেটা এখন অনেকটা কম। তারপর বলছি যে মূলধন ঘটনের সমস্যা, এটা আমাদের দেশে একটা বিশাল বড় সমস্যা। কারণ এটা সঠিক যে উদ্যোক্তা বা একজন ব্যবসায়ী সবাই যে একবারেই সফল হয়ে যাবে বা সবাই যে একবারে সফলতার মুখ দেখবে এমন কিন্তু না। এমনও আছে যে 5,000 টাকা দিয়ে একটা উদ্যোগ মূলক কাজ শুরু করেছিল, প্রথমে নিজে শুরু করেছে, তারপর তার 10 জন কর্মী হয়েছে, তারপর তার 100 জন কর্মী হয়ে গেছে, তারপর তার 150 জন কর্মী, অর্থাৎ তার সেই ব্যবসাটা বা তার সেই কাজটা এখন প্রায় কোটি টাকারও উপরে প্রফিট করছে। দেখা গেছে সেইখান থেকেও কিন্তু ব্যবসায় লস হতে হতে সেই ব্যবসায়েরও কিন্তু বিলোপ সাধন ঘটেছে। তাহলে যার একেবারে শুরু থেকে একদম যে কম থেকে শুরু করে অনেক উপর স্তরে উঠে গেছে, সেখান থেকেও সে কিন্তু শূন্যে চলে গেছে। তো এই যে শূন্য চলে যাওয়া, তাকে যে আবার নতুন করে উঠে দাঁড়ানো, তাকে আবার যে একত্রিত মূলধন গঠন করা, এটা কিন্তু একটা বিশাল বিষয়। আমাদের মতো অতি জনবহুল এবং দরিদ্র দেশের পক্ষে মূলধন গঠন একটা বিশাল বিশাল বড় সমস্যা। কারণ ব্যবসায়ী একবার সফল না হলে আবার যে মূলধন সংগ্রহ করবো সেই সুযোগটা কিন্তু থাকে না। তাই ব্যবসা শুরু করার আগে ভেবে চিন্তে সঠিক দিক নির্দেশনা নিয়ে কিন্তু করতে হয়। তারপর হচ্ছে মুক্তবাজার অর্থনীতির প্রভাব। মুক্তবাজার অর্থনীতি মানে যেই অর্থনীতিতে, যেই বাজারে সকল দেশের পণ্য সমাবেশ ঘটে, যার ইচ্ছে সে আসতে পারে, যার ইচ্ছে সে পণ্যটা বিক্রি করতে পারে, সেই মুক্ত বাজারে কিন্তু আমাদের দেশের মতো উন্নত মানের পণ্য আমরা আসলে সেইভাবে তৈরিও করতে পারছি না। আর সেইভাবে আমরা কিন্তু বাজারে একটা সঠিক যে একটা জোরালো একটা পণ্য নিয়ে ব্যবসা করব সেটাও হচ্ছে না। প্রযুক্তিগত উন্নয়ন আমাদের দেশে এখনো আমরা অনেকটাই মানুষের উপর নির্ভরশীল। প্রযুক্তির যে সঠিক ব্যবহার সেটা আমাদের দেশে এখনো পর্যন্ত উদ্যোক্তা বা ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু সেইভাবে এখনো হচ্ছে না। কিছুটা যে হচ্ছে না একদম তাও না, হচ্ছে কিছুটা, তারপরও আমরা অনেকখানি মানুষ নির্ভর। উদ্যোগ বিষয়ক শিক্ষার অভাব, যেটা এর আগের ক্লাসে বলেছিলাম আমি তোমাদেরকে, যে আমরা আগে কখনো শুনতাম না যে উদ্যোক্তা বিষয়ক বা উদ্যোগ বিষয়ক কয়েকজনকে মিলে সেমিনার হচ্ছে বা প্রশিক্ষণ দিচ্ছে, কিন্তু এখন সেটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এখন অর্থনীতিবিদরা বা আমাদের দেশের যারা কর্ণধার আছেন তারা বুঝতে পেরেছেন যে আসলে প্রশিক্ষণ একজন মানুষকে অনেক বেশি দক্ষ করে। সেই জন্য এখন কিন্তু উদ্যোগ বিষয়ক অনেক ধরনের কর্মশালা হয়, অনেক ধরনের প্রশিক্ষণ হয়। আর এখন আর সেইভাবে অভিযোগটা খুঁজে পাওয়া যায় না। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা অপর্যাপ্ত। আমাদের দেশের মানুষের মানসিক যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু আসলে আমরা কারিগরি শিক্ষার উপরে কিন্তু অতটা জোর দিই না। অথচ আমাদের দেশের যেই জনবহুল মানুষ আছে সেই মানুষরা যদি একসাথে সবাই কারিগরি শিক্ষায় দক্ষ হয় তাহলে কিন্তু অনেক বেশি আমরা কর্মসংস্থান করতে পারবো লোকে। অথচ সেই পণ্যগুলো কিন্তু আমরা বাজারে বিক্রি করে বা
বিদেশে বিক্রি করে আমরা কিন্তু অনেক বৈদেশিক মুদ্রাও অর্জন করতে পারি। তো এরপরে দেখি আমরা আইনগত জটিলতা। আইনগত বিভিন্ন ধরনের যখনই আমরা কোনো প্রতিষ্ঠান থেকে সাহায্য সহযোগিতা চাইতে যাই, তখনই বিভিন্ন ধরনের আইনগত জটিলতার সম্মুখীন হতে হয়। আমরা যারা ব্যবসা বা উদ্যোগ গ্রহণ করি, তারা আসলে সেই আইন বিষয়ে অতটা বেশি জানি না, বা তখনই আমরা মানসিকভাবে অনেক বিপর্যস্ত হয়ে যাই, যেটা আসলে হওয়াটা উচিত না। আইনগত জটিলতা থাকবে, সেটা সমাধানও আছে, সুতরাং সে আইনের মাধ্যমেই কিন্তু তার সমাধান। সুতরাং এটা নিয়ে আর হবে না, শেষ এইটুকুতে আমরা থেমে গেলে হবে না। আমি বলছিলাম যে ব্যবসায় উদ্যোগ উন্নয়নের সমস্যা সমূহ, এরকম হাজারো সমস্যা আছে, কিন্তু সেইগুলোর সমাধানও আছে। সবচেয়ে বড় কথা আমার মানসিকতা। তারপর দেখি আমরা ব্যবসায়ী উদ্যোগের গুরুত্ব। একটা দেশের জন্য উদ্যোগের গুরুত্বের অপরিসীম। শুধুমাত্র সরকার টাকা পয়সা চাকরি বাকরি দিয়ে এই বিশাল জনসংখ্যার কর্মসংস্থান ঘটাতে পারবে, এটা কিন্তু কখনোই ভাবা উচিত না, কখনো হচ্ছেও না। বাস্তব ক্ষেত্রে কিন্তু তার বিরূপ প্রভাবটা আমরা দেখছি। তো যার দরুন আমাদের সবারই কিন্তু উদ্যোগ গ্রহণের মানসিকতাটা থাকতে হবে। যদি আমরা উদ্যোগ গ্রহণ করি, তাহলে কিন্তু আমরা একই সাথে পরিবার, একই সাথে সমাজ, একই সাথে কিন্তু দেশেরও সেবা করছি। তো সেইগুলো কি কি? সেইগুলো হচ্ছে যে উৎপাদন বৃদ্ধি পায়, জাতীয় উৎপাদন বৃদ্ধি পায়, তারপর হচ্ছে সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত হয়। অর্থাৎ উদ্যোগ গ্রহণ করার ফলে আমাদের দেশে যে প্রাকৃতিক সম্পদের অঢেল সম্পদ পড়ে আছে, সেইগুলোর যথাযথ ব্যবহার হয়। তারপর বলছি কি, উৎপাদন বৃদ্ধি পায়, যার ফলে বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, দেশের কর্মসংস্থান বৃদ্ধি পায়, দেশের অর্থনৈতিক চাকা সচল হয়। তারপর হচ্ছে বিদেশ নির্ভরশীলতা হ্রাস পায়। আমরা যখনই উদ্যোগ গ্রহণ করব, নতুন নতুন পণ্য আমাদের দেশে আবির্ভাব হবে, নতুন পণ্য হবে, তখন মানুষ কিন্তু আর বিদেশি পণ্যে, যে জিনিসটা আমাদের দেশে উৎপাদিত হচ্ছে সেই জিনিসটা আমি 5 টাকায় পাচ্ছি, যেটা বিদেশি উৎপাদিত হচ্ছে সেটা আমাকে 10 টাকা দিয়ে কিনতে হচ্ছে, তাহলে আমি কিন্তু কখনো বিদেশি পণ্যের প্রতি আকৃষ্ট হব না। তো সেই ক্ষেত্রে বিদেশির উপরে নির্ভরশীলতাটাও আমাদের কমে যাবে। বিদেশির উপরে যদি আমরা নির্ভরশীলতা কমাতে পারি, তাহলে আমাদের দেশের অর্থনীতি, আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের প্রচার প্রসার এসব বৃদ্ধি পাবে, এবং বৈদেশিক আমাদের দেশ থেকে যে মুদ্রাটা চলে যেত, সেটাও কিন্তু আমরা সেভ করতে পারবো। তারপর হচ্ছে বৈষম্য হ্রাস এবং শিল্পায়নের সহায়তা। বৈষম্যটা হ্রাস হয় এবং শিল্পায়নের সহায়তা হয়। শিল্পায়ন সহায়তা মানে সব দেশে সমানভাবে শিল্প বাণিজ্য গড়ে ওঠে, এবং এই সাথে কিন্তু আমাদের বৈষম্যটাও দূর হয়। অর্থাৎ কোথাও নগরায়ন হচ্ছে, কোথাও পল্লী গ্রাম, সেটা আর থাকছে না, সব জায়গায় বৈষম্যটা যে সেই বৈষম্যটা দূর হয়। শিল্পায়নের মাধ্যমে কিন্তু সেই বৈষম্যটা দূর হয়। তারপর হচ্ছে উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি, ব্যক্তিগত ও জাতীয় আয় বৃদ্ধি। উৎসাহ ও উদ্দীপনা বৃদ্ধি পায়, যখনই আমি একটা কাজ করি, সফল হই, তখন অবশ্যই অনেক উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পায়, এবং একই সাথে ব্যক্তিগত ও জাতীয় আয়ও বৃদ্ধি পায়। আমি কাজ করলে, আমার সফলতা আসলে আমার ব্যক্তিগত আয় বৃদ্ধি পাবে। একই সাথে কোনো মানুষ, একজন মানুষ যখন তার ব্যক্তিগত আয় বৃদ্ধি পাবে, তার সাথে কিন্তু তার পারিবারিক আয়, তার সামাজিক মর্যাদা, এসবও বৃদ্ধি পেতে থাকে, এবং একই সাথে কিন্তু তার দেশেরও কিন্তু আয় বৃদ্ধি পায়। তারপর বলছে জীবনযাত্রার মান উন্নয়ন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে বেকার সমস্যার সমাধান। আমরা কি বলছি যে যখনই আমার, মনে করো তোমার এখন 5 টাকা আছে, তাহলে তোমার জীবনযাত্রার মান কিন্তু এখন একরকম হবে, তুমি একভাবে চলবে। সে 5 টাকা দিয়েই কিন্তু তুমি যেভাবে চলা প্রয়োজন, যেভাবে চললে 5 টাকা দিয়ে তুমি সর্বোচ্চ ভোগ গ্রহণ করতে পারবে, সেইভাবে তুমি করবে। আবার মনে করো তোমার কাছে এখন 500 টাকা আছে, তুমি কিন্তু সেইভাবে তখন সেটার ভোগ করবে। অর্থাৎ যখনই তোমার কাছে অর্থ আসবে, তখনই কিন্তু তোমার জীবনযাত্রার মানেরও উন্নয়ন হবে। তাহলে যদি তুমি বেকার না থেকে যদি অর্থ উপার্জন করো, একটা উদ্যোগ গ্রহণ করে তার সফলতা অর্জন করার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার সেই বেকার সমস্যাটারও সমাধান হবে, জীবনযাত্রারও মান উন্নয়ন হবে, এবং একই সাথে তোমার পরিবার সমাজেও তোমার একটা সম্মান সৃষ্টি হবে। তাহলে আজকে আমরা ব্যবসায়ী উদ্যোগের গুরুত্ব, যেটা বললে সারা দিনেও হয়তো শেষ হবে না। আমাদের মতো জনবহুল একটা দেশে, যেখানে
আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা আমাদেরকে অঢেল সম্পদ দিয়েছেন, প্রাকৃতিক সম্পদ, সেই সম্পদের সুষ্ঠু ব্যবহার যদি আমরা করতে পারি এবং কারিগরি শিক্ষা যদি আমরা শিক্ষিত হতে পারি, তাহলে উদ্যোগের মাধ্যমেই আমরা কিন্তু উদ্যোক্তা শ্রেণী তৈরি করতে, যদি এক শ্রেণী উদ্যোক্তা আমরা তৈরি করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমরা বেকার সমস্যা, যে সমস্যা, সেটাকে আমরা সমাধান করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে ব্যবসা উদ্যোগ উন্নয়নের সমস্যা এবং ব্যবসা উদ্যোগের গুরুত্বগুলো নিয়ে আলোচনা করেছি। এই গুরুত্বগুলোকে তোমরা চাইলে ব্যবসা উদ্যোগ উন্নয়নের সমস্যার সমাধান হিসেবেও লিখতে পারো। তাহলে আশা করছি এই অধ্যায় থেকে তোমরা মোটামুটি প্রতিটা টপিকস আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে নাও পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই নিরাপদে থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। ধন্যবাদ সবাইকে।